4 নম্বর গিয়ারে, একটু দেখি কিরকম স্পিড উঠে। ওরে ভাই, 3:47 হচ্ছে এখন সময়। এই ঘড়িটা নিয়ে একজন প্রশ্ন করছিল, এই ঘড়িটা আমার অনেক আগের, এটা অ্যাপেল সিরিজ 2 পরে 4 ইউজ করছি, 4 এর পরে 6 নষ্ট হয়ে গেছে, এরপরে আবার 2তে ব্যাক করছি। 4 আছে আমার ভাগিনা পরে এখন ওইটা। আচ্ছা, যে ব্যাপারে না, একটা মজার কথা শুনেন। একবার একটা ইলিশ মাছ এবং হরিণ, মানে ইলিশ মাছ এবং হরিণের পক্ষ থেকে একজন হরিণ এবং ইলিশ মাছের পক্ষ থেকে একজন ইলিশ মাছ, এরা দুজন ঠিক করলো যে আজকে একটা রেসের আয়োজন হবে। এখন ইলিশ মাছ তো আর ডাঙ্গায় রেস করতে পারবে না, আর হরিণ তো পানিতে রেস করতে পারবে না। এই জন্য ওরা ঠিক করলো যে একটা নদী, যে নদীর পাশ দিয়ে মোটামুটি জঙ্গলও আছে, আবার মানে পাশাপাশি আর কি, নদী দিয়ে হলো ইলিশ মাছ সাঁতরাবে, অ্যান্ড উপরে দিয়ে হচ্ছে ডাঙ্গা দিয়ে হচ্ছে হরিণ দৌড়াবে। দুজন একটা রেসের আয়োজন করলো। তাহলে যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে হচ্ছে, মানে যে হারবে সে তার শরীর থেকে, মাছের শরীর থেকে একটু মাছ হরিণকে দিয়ে দিবে, অথবা হরিণ হচ্ছে যদি হেরে যায় তাহলে হরিণের একটু মাংস দিয়ে দিবে হচ্ছে ইলিশ মাছকে। এখন যেই রেস লাগলো, মোটামুটি মাছ তো পানিতে টুকটাক ছোটোখাটো ঘাস টাস থাকলেও ওটার ফাঁক ফোকর দিয়ে সুন্দর সাঁতরায় চলে যেতে পারে, কিন্তু ডাঙ্গার উপরে দিয়ে হরিণের কি হইলো, বিভিন্ন জটলা, তারপরে ওই যে জঙ্গল, লতা পাতার কারণে এদিক সেদিক ঘুরে বেঝে টেঝে একটু লেট হয়ে গেল। হরিণ গেল হেরে, ইলিশ মাছ গেল জিতে। এখন তারপরে তো ইলিশ মাছের পুরস্কার জেতার পালা, তখন হরিণের গায়ে থেকে মাংস নিয়ে ইলিশ মাছকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যখন ইলিশ মাছের পিস খাই তখন ওই যে সাইডে দেখবেন একটু কালো একটা অংশ থাকে, ওইটাকে হরিণের মাংস বলে। ছোটবেলায় এগুলাই আমাদেরকে বোঝানো হয়েছে, আর আমরা মনে করতাম যে আসলেই হয়তো হরিণ আর ইলিশ মাছ রেস লাগছিল, আর হরিণ হারছে, এই জন্য হরিণের মাংস ইলিশ মাছকে দিচ্ছে, এই জন্য এই অবস্থা। এটা কেন বললাম, অনেকেই জানে যে হরিণের মাংস, কিন্তু হরিণের মাংসর কাহিনীটা আসলে কেউই আমরা ওইভাবে ইদানিংকার মানুষ আমরা জানি না। আমরা যারা 90s এর ছোট ছিলাম তখন এই সমস্ত গল্প টল্প এগুলা গ্রামের বাড়িতে, নানা বাড়ি, দাদা বাড়িতে গেলে হয়তো, আর এগুলা আমাদের আসলে অনেক কিছুই মেমোরিতে আছে বা মাথায় আছে। আপনারাও যদি হরিণ আর ইলিশ মাছের কোনো কাহিনী জেনে থাকেন, প্লিজ আজকে আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু শেয়ার করে যান, তাহলে আমিও জানতে পারবো। ওই দিন হচ্ছে আমরা বন্ধু বান্ধব বসছি, পরে এই প্রশ্নটা অনেকেই করছিলাম। অ্যান্ড আমি তো নবাবগঞ্জের বিক্রমপুরের এক ভাই আছে আমাদের সাথে, জীবন ভাই, ওনাকে বলছিলাম ভাই আপনি তো অবশ্যই শুনছেন, বলে হ্যাঁ শুনছি হরিণের মাংস থাকে, কিন্তু এই গল্পটা শোনা হয় নাই। এ হলো অবস্থা। যাই হোক, এই গল্পটা এমনি বললাম, হঠাৎ করে বের হইতে ক্যামেরা লাগানোর আগে এই গল্পটা হঠাৎ আমার মাথায় আসছে। আর আজকে হচ্ছে কোন দিন জানেন? আচ্ছা, যারা দেখেন নাই যে এটা সাদা হয়ে ওয়ালপেপার জ্বলে, এই যে সাদা হয়ে ওয়ালপেপার জ্বললে এটাকে এরকম দেখা যায়। আজকে হচ্ছে আমরা MBS7 নিয়ে বের হইছি। অ্যান্ড একজন আমাকে ভিডিওতে প্রশ্ন করছিল গত 2 দিন আগে যে এম এর মিনিংটা কি, যেমন R1M, R15M, এই এম এর মিনিংটা সত্যি কথা আমি এখনো পর্যন্ত জানি না, আমি এখনো গুগল করি নাই। তবে খুব একটা কঠিন কোনো মিনিং হবে না, ইজি হবে, গুগল করলেই পাওয়া যাবে। আমি গুগল করে জেনে নিব না, আপনারাও কেউ জানলে আমার কমেন্ট বক্সে একটু শেয়ার করে দিয়েন। আর আজকে এই MBS7টারে নিয়ে বেরোইছি, এটা নিয়ে একটু 300 ফিটে যাব। অ্যান্ড এই বাইকটার হাই স্পিড যেই পারফরমেন্স, ওইটা এখনো পর্যন্ত আমার চেক করা হয় নাই, ওই ব্যাপারটা চেক করার জন্যই বেরোইছি। বাট রোডের এই জায়গাটায় যে পরিমাণ জটলা লাগছে, এই জটলা যে কোন পর্যন্ত কে জানে। ইদানিং মাঝে মাঝেই দেখি এই রোডটা এরকম জটলা লাগে, একদম এয়ারপোর্ট থেকে শুরু করে এদিকে বনানী পর্যন্ত এরকম ঠেলতেই যাওয়া লাগে। ব্যাপারটা চিন্তার বিষয়। হঠাৎ করে রাস্তায় এমন কি হইলো, লাস্ট 8-10 দিন ধরেই এই সমস্যাটা দেখতেছি। আচ্ছা, এই জ্যাম জটলা আর কি দেখাবো, চলেন দেখি কতক্ষণে আমি মুক্ত হইতে পারি। একবারে 300 ফিটে ঢুকেই আপনাদের সাথে আবার অ্যাড হই। চাইছিলাম এদিক দিয়ে ফাঁক ফোকর দিয়ে একটু পারফরমেন্স দেখবো, বাট দেখা হইলো না। ওকে, চলে আসছি হচ্ছে আমরা 300 ফিট রোডে। অ্যান্ড এবার হচ্ছে আমরা এদিক থেকে দিব রওনা। অ্যান্ড এই গাড়ি এখানে এমনি কিভাবে কেন থেমে গেল, এত বড় চালের গাড়িটা স্টার্ট অফ হয়ে গেছিলো নাকি? যাই হোক, আজকে হলো আমরা এই MBS7 এর পারফরমেন্স চেক করবো এখানে। আর অনেকেরই এরকম একটা কথা আছে যে BS4 থেকে BS6 এ পাওয়ার কমানো হয়েছে, BS6 থেকে BS7 এ কি পাওয়ার কমছে কিনা, বা ইঞ্জিনের স্মুথনেস বাড়ছে কিনা, বা আরেকটা ব্যাপার অনেকে বলে যে বাংলাদেশের ফুয়েলে আসলে BS7 নাকি BS6 এর চেয়ে একটু কম ভালো চলে এবং BS4 নাকি আরেকটু ভালো চলতো, এরকম। এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আমি সামনে আপনাদেরকে জানাবো, যেহেতু BS7 চালাইতেছি। অ্যান্ড দেখেন ভ্যানের অবস্থা মাঝখান দিয়ে চলতেছে। আচ্ছা, যাই হোক, এই ভ্যান ট্যান সব কিছু বাদ, চলেন আমরা পারফরমেন্স দেখি। আমরা কুইক শিফটারের মজা নেই, আমরা গ্লাস নামাই। অ্যান্ড খেয়াল রাখতে হবে যে আসলে এই রোডে চেকপোস্ট আছে কিনা, চেকপোস্ট থাকলে একটু বিপদে পড়তে হবে।
অনেকে এরকম একটা কথা বলে যে BS7-এ নাকি VVA যখন অ্যাক্টিভ হয় তখন একটু ঝামেলা করে, মানে ওই টাইমটা নাকি পাওয়ার ডেলিভারি করতে পারে না। আমার তো VVA এখন অ্যাক্টিভ অবস্থায় আছে এবং সুন্দর 5 নাম্বার গিয়ারে তো পাওয়ার দিচ্ছে না তা তো না, ফুলফিলি পাওয়ার দিতেছে। তেমন কোনো প্রবলেম ফেস করতেছি না, মানে যেরকমটা রিউমার শুনছিলাম। আমার এক ক্লোজ ভাই বলছিল যে ওটাতে নাকি যখন VVA অ্যাক্টিভ হয়, মানে VVAটা অ্যাক্টিভ হয় হচ্ছে 7200 RPM-এ, অ্যান্ড 7200 RPM-এর পরে নাকি ওর পাওয়ার ছেড়ে ধাক্কা দেয়। কিন্তু ওরকম প্রবলেম তো পাই না আসলে। অনেক সময় ফুয়েল খারাপ হলে এই ধরনের প্রবলেম অনেক সময় চোখে পড়ে, এটাও ঠিক। বাট আমার কাছে এটার পাওয়ার যেরকম মনে হইতেছে BS6 নিয়ে যেরকম পাওয়ার পাইছি ওরকম পাওয়ারই মনে হইতেছে। তবে ইন্দোনেশিয়ান যেগুলা BS-এর আন্ডারে না, ওইগুলোর সাথে আসলে এই বাইকের পার্থক্য কীরকম, এটা দুইটা বাইক একসাথে চালায় একদিন আমার দেখতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এই বাইকটার ওই জিনিসটা চেক করি যে জিনিসটা হচ্ছে এর আগে আমি MT-15-এর করছিলাম, যে নর্মালি কোনো রকম প্রেশার না দিয়ে, কোনো রকম লিন না হয়ে, গুজো না হয়ে এই বাইকটা মোটামুটি কোন গিয়ারে কীরকম স্পিড উঠে বা এটার নর্মাল টপ স্পিড কত পাওয়া যাইতে পারে, একদম পুল না করে, মানে ফুয়েলে যাতে ভালো সার্ভিস পাওয়া যায়, খুব বেশি ফুয়েল যাতে না ফুরায়, মোটামুটি 50-এর আশপাশে যাতে মাইলেজ পাওয়া যায়, 50 না হলেও 45 যাতে মাইলেজ পাওয়া যায়, এরকমটা করার জন্য যেভাবে বাইক চালাইতে হবে ওইভাবে এটার নর্মালি কতটুকু আমাদেরকে টপ স্পিড দিতে পারে এই ব্যাপারটা হলো আমরা এই ব্রিজটার নিচে দাঁড়ায় তারপরে আজকে শেয়ার করব বলতে টেস্ট করব। বোয়ালিয়া বাস স্ট্যান্ড, এটা জানতামই না এই জায়গার নাম বোয়ালিয়া। ডানে তো বসুন্ধরা প্রজেক্ট, বাম দিকেও তো কিছু নাই, প্রজেক্টই মনে হইতেছে। বোয়ালিয়াটা কোন জায়গা? আচ্ছা চলেন 1 নাম্বার গিয়ার থেকে শুরু করি। বাইকে ফুয়েলও ভালোই আছে। 1 নাম্বার গিয়ারে নর্মালি হচ্ছে 26-27 পর্যন্ত উঠতেছে। 2 নাম্বার গিয়ারে 7 RPM, 7.5 48 বা 47-45 এরকম উঠতেই পারে। অ্যান্ড 3 নাম্বার গিয়ারে 7000 RPM পর্যন্তই যাব। VVA অ্যাক্টিভ হওয়ার সাথে 63-তে আমরা চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড 4 নাম্বার গিয়ারে VVA অ্যাক্টিভ হইতে দেওয়ার আগ পর্যন্ত আমরা দেখি মোটামুটি VVA অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে 72 সম্ভবত 72 পর্যন্ত থাকে, তারপরে হচ্ছে VVAটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড এবার হচ্ছে আচ্ছা এখানে একটু ঢালু আছে, এই ঢালু জায়গাটা আমরা 4 নাম্বার গিয়ারে একটু দেখি কিরকম স্পিড উঠে। ওরে ভাই, 4 নাম্বার গিয়ারে 112-তে হিট করছে, একদম খারাপ না। MT-15 এত স্পিড দিতে পারে না। আচ্ছা চলেন আমরা 5 নাম্বার গিয়ারে যাই। 5 নাম্বার গিয়ারে VVA অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত, VVA অ্যাক্টিভটা হওয়ার আগ পর্যন্ত কথাটা বারে বলতেছি কেন, কারণ VVA অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্তই আপনি হচ্ছে ফুয়েলে ভালো সাপোর্ট পাবেন, ফুয়েল এফিসিয়েন্সিটা ভালো থাকবে। এই তো VVA অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড VVA অ্যাক্টিভ হওয়ার আগে আমার যেটা মনে হয় কত থাকে, 74-75 নাকি আরেকটু বেশি, 77, 79, 80, তারপর 82, 83, 84 পরে 85-তে গিয়ে VVAটা আমার অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা এটার VVA কি একটু আগে অ্যাক্টিভ হয় কিনা কে জানে, VVAর জায়গা কি বাড়ানো যায় কমানো যায় কিনা যায় না। তবে এই পর্যন্ত একদম ইঞ্জিনের কোনো পুল ছাড়াই আমি স্ট্রেট বসে 50 মানে 100 পর্যন্ত আমি টানতেই পারবো। দেখেন 100 পর্যন্ত আমি কোনো গুজো হব না, কিছুই না, সুন্দর উঠে গেছে। অ্যান্ড এরপরে 6 নাম্বার গিয়ারে আমরা যাই, যদিও রাস্তাটা উপরের দিকে উঠছে একটু এখন, তারপরেও আমার যেটা মনে হইতেছে 8000 RPM পর্যন্ত ইঞ্জিন অতটা চিল্লা পাল্লাও করতেছে না এবং 111-তে আমি নর্মালি ক্রুজ করতে পারতেছি, কোনো রকম লিন না, কোনো রকম কিছু না। তার মানে আমি বলতে পারি এই বাইকটা 100 পর্যন্ত তো ইজিলি উঠবে এবং 110 বা 20 পর্যন্ত আপনি যদি ইঞ্জিনকে একটু প্রেশার দেন, আপনি যদি লিন না হন, চলেন আমরা একটু দেখি, ইঞ্জিনকে একটু প্রেশার দেই এবং লিন হওয়ার চেষ্টা করব না, মোটামুটি দেখি কত পর্যন্ত যায়। এখানে একটু ঢালু আছে, এমনিতেই স্পিডটা বাড়বে এখানে। ওরে ভাই, এখানে তো 126-27 উঠে যেতেছে, মানে 120 বা 115, আপনি 115 ধরতে পারেন। 115 পর্যন্ত এই বাইক একদম ইজিলি উঠে যায়, আপনাকে তেমন কোনো বাইকের উপরে প্রেশারই দিতে হবে না, তারপরে গিয়ে প্রেশার দিতে হবে। এবং অনেকে তো এই বাইকে 150-153 পর্যন্ত তুলে ফেলতেছে।
সেটা ডিফারেন্ট ইস্যু। এক্সেপশনাল কোনো কিছুকে আমরা এক্সাম্পল টানবো না, এটা মাঝে মধ্যে অনেকে পারে যাদের ওয়েট কম, যাদের রাইডিং স্কিল ভালো। বাট আমার মনে হয় আজকে এই বাইকের পারফরমেন্স সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া নিতে পারছি। অ্যান্ড আমি যেটা বলবো যে এর আগেও তো আমি BS6 বা R15 ভার্সন 3, BS4 ওগুলাও চালাইছি, ইন্দোনেশিয়ানগুলাও চালাইছি। খুব যে একদম পার্থক্য মানে ব্যাপারটা তা না, একদম ওরকম আহামরি না যে আপনাকে উড়ায় নিয়ে যাবে কোনোটা এবং এটা একদম কচ্ছপের মতো দৌড়াবে, ব্যাপারটা ওরকম না। বাট যদি গাণিতিকভাবে হিসাব করেন, বই পুস্তকের হিসাব করেন, টর্ক, বিএসপি এগুলা দিয়ে হিসাব করেন, তাহলে হয়তো কিছুটা পার্থক্য পাওয়ার সম্ভাবনা আছে, এটা আমিও বলবো। কারণ যেহেতু কোম্পানি ওইভাবে বলে যে এটার এত টর্ক, এটার বিএসপি বা এগুলা এরকম, তো সেহেতু অবশ্যই কোনো না কোনো ব্যাপার তো আছে। আমরা চালাইতে গেলে হয়তো অনেক কিছু অনেক সময় বুঝি না, কারণ হচ্ছে বিপরীত সাইড থেকে বাতাস থাকে, বাতাস অনুকূলে থাকে, অনেক সময় দেখা যায় গ্রুপের মধ্যে থাকি, গাড়ির ফ্লো থাকে, বাতাস আমাদের সাথে সাথে চলে, এই জন্য আমরা স্পিড ভালো পাই। অনেক সময় আবার অপোজিট সাইড থেকে বাতাস আসলে, গাড়ি ঘোড়া রাস্তায় না থাকলে সে জায়গায় আমরা স্পিড উঠাইতে আমাদের কষ্ট হয়ে যায়। এই জন্য এক এক সময় এক এক রকম পারফরমেন্স আমরা বাইক থেকে পাইতেই পারি, এটা দোষের কিছু না, এটা হইতেই পারে আসলে। কিন্তু মেন জিনিস যেটা, হ্যাঁ, যদি তারা বলে থাকে কোম্পানি, তাহলে ওটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু নর্মাল রাইড করতে গেলে একদম ফাইনালি আমি এটাই বলবো, ওরকমভাবে তেমন কিছু বোঝা যায় না। তবে বাইকটা আমি মাত্রই নিছি, পারফরমেন্স দেখলাম, অ্যান্ড পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে। এর মধ্যে হয়তো বাইকটাকে একটা সার্ভিসও দিব। আমি নেওয়ার পরে দেখছি যে চেইনের অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে, এক্সেলারেশন অ্যান্ড সব। এই জন্য আমি এখনও পর্যন্ত বাইকটা সার্ভিস সেন্টারে ঢুকাই নেই। তবে সার্ভিস সেন্টারে ঢুকাবো, একটা সার্ভিস দিব, ওর পরে আশা রাখি যে এটার পারফরমেন্স আর একটু ভালো হবে। অ্যান্ড এই তো, সার্ভিসের আগ পর্যন্ত আমি আসলে কিছু বলতে পারতেছি না, কারণ এর আগে যে সার্ভিস করছে সে কোনটা কীভাবে অ্যাডজাস্ট করে রাখছে, ভিতরের ব্যাপারগুলা, ভ্যালভ ক্লিয়ারেন্সের অ্যাডজাস্টমেন্টগুলো তো আমি এখনও পর্যন্ত জানি না। এই জন্য আমি ওইটার ব্যাপারে কিছু বলতে চাইতেছি না। সার্ভিসের পরে ইনশাল্লাহ আপনাদেরকে ফুল রিভিউ দিব। তবে এখনও পর্যন্ত বাইকটা নেওয়ার পর আমি হ্যাপি, কারণ এটার ভ্লগিং লুকটা অনেক সুন্দর, সামনের মিটারটা দেখতে অনেক ভালো লাগতেছে। ওভারঅল হ্যাপি, মানে খুশি। এই তো যাক, আমি মূলত আজকে তেমন কোনো কাজ একদম ছিল বললে ভুল হবে, আবার না বললেও ভুল হবে। ভেতরে আমাদের একটা প্রজেক্টের কাজ চলতেছে। এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতেই বলছিলাম যে ওয়ালের কাজ হইতেছিল, এটার বিল দিতে এই সেই। এই জন্য এইদিকে আসা, ভাবলাম এর মধ্যে আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করি, যেহেতু এরকম একটা বড় ফাঁকা রোড পাইছি। কিন্তু এখন আর তেমন কিছু বলার নাই, তেমন কিছু করার নাই, বাইকের পারফরমেন্স দেখা হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিও থেকে এইখানে বিদায় নিয়ে নেই। হোপ প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। আরে এখানে তো ফুল চিল চলতেছে, এগুলা কালার করতেছে, ওয়াও, chill bro. Check the mic and make sure it sound right, boy.